হ্যালো মাই এনিমি লাভার্স, আজকে আমরা যে এনিমেটা এক্সপ্লেন করতে যাব সেটা হচ্ছে সোলো লেভেলিং। ওয়েল আমি জানি সোলো লেভেলিংয়ের অনেকগুলো এক্সপ্লেন ভিডিও অলরেডি ইউটিউবে আছে, বাট তবুও আই রিয়েলি ওয়ান্ট টু এক্সপ্লেন দিস সিরিজ। আর তোমরা যারা ভাবতেছো যেটা একটা জাপানিজ অ্যানিমে সিরিজ, তাদের জন্য বলে রাখি যে নো, ইটস নট অ্যান জাপানি অ্যানিমে সিরিজ। এটা একটা সাউথ কোরিয়ান পোর্টাল ফ্যান্টাসি ওয়েব নোবেল যেটা লিখেছেন চৌবং। অলসো তোমরা যারা অ্যাকশন এবং ফ্যান্টাসি টাইপ সিরিজ দেখতে পছন্দ করো, তাদের জন্য এই অ্যানিমেটা হবে একটা বেস্ট অপশন। সো ডু নট ওয়েস্ট এনি টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। তো প্রথম এপিসোডে আমরা দেখতে পাই যে পৃথিবীতে 10 বছরেরও আগে হঠাৎ করে কিছু পোর্টাল এবং গেট ওপেন হওয়া শুরু করে, যেটা পৃথিবীকে অন্য একটা ডাইমেনশনের সাথে যুক্ত করে। এবং ওই গেটগুলোর ভিতরে কিছু মনস্টার্স এবং ম্যাজিক বিস্ট থাকে, যাদের উপরে নর্মাল ওয়েপেন্সের কোনো ইফেক্ট হয় না। এই ম্যাজিক বিস্ট এবং মনস্টারগুলোর সাথে একমাত্র তারাই ফাইট করতে পারবে যারা হচ্ছে হান্টার্স। এখন এই হান্টার্সদের বডিতে কোন অ্যামাউন্ট অফ ম্যাজিক্যাল পাওয়ার আছে তার উপরে ডিপেন্ড করে এই হান্টার্সগুলোকে আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করা হয়, যেমন এস, এ, বি, সি, টি এবং ই। এস র্যাঙ্কের হান্টার্সরা হচ্ছে সব থেকে উপরের লেভেলের হান্টার, এবং ই র্যাঙ্কের হান্টাররা হচ্ছে সব থেকে নিচের লেভেলের হান্টার। এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে, একবার এই হান্টারদের পাওয়ার জাগার পরে এরপরে এদের পাওয়ারগুলোকে বাড়ানো বা কমানো সম্ভব না। সো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই একটা আইল্যান্ডের মধ্যে কিছু হান্টার্সরা সেখানে থাকা অ্যান্ট মনস্টারদের সাথে ফাইট করতে থাকে। এবং ফাইটের একটা পর্যায়ে আমরা দেখতে পাই যে অ্যান্ট মনস্টারগুলা সেই হান্টার্সগুলোকে অ্যাটাক করতে থাকে, এবং সেখানে থাকা হান্টার্সরা এটা বুঝতে পারে যে এই ম্যাজিক্যাল বিস্টগুলোর সাথে একমাত্র উপরের লেভেলের হান্টাররাই ফাইট করতে পারবে। এমন সময় সেখানে 3 জন এস র্যাঙ্কের হান্টার্সরা চলে আসে, যাদের মধ্যে একজন ছিল হিলার। এখন হিলার হচ্ছে ওই ধরনের হান্টার যারা তাদের আশেপাশের আহত এবং নিহত হওয়া হান্টারদেরকে হিল করতে পারবে, মানে ঠিক করতে পারবে। এর জন্যই তাদেরকে বলা হয় হিলার। এরপর সে এস র্যাঙ্কের হান্টাররা সেখানে থাকা লো র্যাঙ্কের হান্টার্সগুলোকে সেভ করে এবং সেখানে থাকা মনস্টারদের সাথে ফাইট করতে থাকে। এরপরে সিন শিফট হয় 3 বছর পরে একটা কনস্ট্রাকশন সাইডে, যেখানে আমরা দেখতে পাই যে একটা নতুন গেট ওপেন হয়েছে এবং সেখানে কিছু হান্টাররা আসছে যারা ওই গেটটাকে বন্ধ করবে। যাদের মধ্যে একজন ছিল কিম, যে তার এক পুরনো হান্টার বন্ধুকে দেখে অনেক খুশি হয় এবং তাকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো। তখন তার বন্ধু বলে যে আমি এখানে রেডে আসছি, তোমাদের সাথে এই গেটে এন্ট্রি নিব, কারণ সে নতুনভাবে বাবা হতে যাচ্ছে এবং হি নিডস মানি। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি বলে দিচ্ছি, এই হান্টার্সরা এই এক একটা গেট বন্ধ করে ওইটার ভিতরে থাকা মনস্টারদের সাথে ফাইট করে, এবং এর বিনিময়ে তারা সেখান থেকে কিছু ম্যাজিক্যাল স্টোনস কালেক্ট করে, যার বিনিময়ে তারা সেখান থেকে আর্ন করতে পারে। আর সেই সময় সেখানে এন্ট্রি নেয় সাং জিনভু, যে হচ্ছে আমাদের এই সিরিজের মেইন ক্যারেক্টার। তো জিনভুকে দেখে আশেপাশে সব হান্টার্সরা তাকে জিজ্ঞেস করতে থাকে যে কি অবস্থা জিনভু, তুমি কেমন আছো, তোমার শরীর ভালো কিনা। সেটা দেখে কিমের বন্ধু তাকে জিজ্ঞেস করে যে কি ব্যাপার, সবাই এই ছেলেটাকে এত ইম্পর্টেন্স দিচ্ছে কেন, এ কি অনেক বড় কোনো হান্টার নাকি। তখন কিম জিনভুকে মকিং করে বলতে থাকে যে না, এটা কোনো বড় লেভেলের কোনো হান্টার টান্টার কিচ্ছু না, এটা হচ্ছে আমাদের এখানে সব থেকে লো লেভেলের হান্টার। আর ওরে আমরা দুনিয়ার সব থেকে কম শক্তিশালী হান্টার্সদের মধ্যে কাউন্ট করে থাকি, কারণ সে সামান্য ই লেভেলের ফাইটে যায়ও নিজেকে আহত করে আসে। তখন কিমের বন্ধু বলতে থাকে যে ও আচ্ছা এই ব্যাপার তাহলে। তখন কিম তাকে বলে যে ভাই আস্তে আস্তে বলো, নয়তো সে শুনে ফেলবে। কিন্তু ততক্ষণে তো জিনভু শুনেই ফেলে তাদের হোল কনভারসেশন, এবং সে মনে মনে ভাবতে থাকে যে খারাপ তো আর বলে নাই, সত্যি কথাই তো বলছে। ওই সময় একজন হান্টার আসে যার নাম হচ্ছে জুহি, এবং সে একজন বি র্যাঙ্কের হিলার। বি র্যাঙ্কের হিলার হওয়া সত্ত্বেও সে সবসময় একটু নিচু লেভেলের ফাইটগুলোতে পার্টিসিপেট করে। তখন জুহি জিনভুকে জিজ্ঞেস করে যে কি ব্যাপার, তোমার গালে ব্যান্ডেজ ট্যান্ডেজ কেন লাগাইছো। তখন জিনভু জুহিকে বলে যে লাস্ট টাইম সে একটা ই র্যাঙ্কের ফাইটে গেছিল এবং সেখান থেকে একমাত্র সেই আহত হয়েছে, কারণ হচ্ছে বাকি সব হান্টাররা একটু উঁচু লেভেলের হান্টার ছিল এবং তাদের সাথে কোনো হিলার ছিল না। তো ওই সময়ই জিনবু দেখে যে সবাই গেটের মধ্যে ঢুকবে, তো প্রত্যেকটা গ্রুপে একটা করে লিডার থাকে, আর তাদের এই রেইডের যে লিডার ছিল তার নাম ছিল সং চিউল। তো সে সবাইকে ভালো মতো ইনস্ট্রাকশন দিচ্ছিল
তো গেটে ঢোকার আগে কিম জিনভুকে আবার একটু মক করে বলে যে তুমি আমাদের পিছনেই থাইকো, আমরা তোমাকে ট্যাকেল দিব। তো জুহি এখানে বরাবরের মতো জিনবুকে বলে যে তুমি একদম টেনশন করো না, আমি তোমার সাথে আছি, চলো আমরা ভিতরে যাই। গেটে ঢোকার আগে জিনবু তার হাতে থাকা একটা ছোট্ট ছুরির দিকে তাকায় এবং বলে যে আমার কাছে শুধুমাত্র এই একটা ছুরি আছে এবং এটার মধ্যে না বরাবর জাদু আছে, কিন্তু কিছু না থাকার থেকে তো ভালোই। সো এইসব ভাবতে ভাবতে তারা সবাই সেই গেটের মধ্যে এন্ট্রি করে। এরপরে সিন শিফট হয় কোরিয়ান হান্টার্স অ্যাসোসিয়েশন চেয়ারম্যান গোর অফিসে, যেখানে চেয়ারম্যান গো জানায় যে এই সব রেড থেকে মনস্টারের সাথে ফাইট করার পরে সেখান থেকে পাওয়া মূল্যবান অ্যাসেন্স স্টোনস দিয়ে অনেক ধরনের শক্তিশালী হাতিয়ার বানানো হয়, যেগুলো দ্বারা এইসব হাই র্যাঙ্কের মনস্টারদের সাথে ফাইট করা যায়, এবং মানা ক্রিস্টালস পাওয়া যায় যেগুলো অ্যাসেন্স স্টোনস থেকে একটু কম শক্তিশালী হয়। কিন্তু গভর্নমেন্টের এখানে ইন্টারেস্টটা অন্য জায়গায়, কারণ গভর্নমেন্ট চাচ্ছে যে এই মানা ক্রিস্টালস এবং অ্যাসেন্স স্টোনস দ্বারা তারা ইলেকট্রিসিটি উৎপাদন করবে। এদিকে সিন শিফট হয় সেই গেটের মধ্যে, যেখানে আমরা দেখতে পাই যে জিনভু একটা মনস্টারের সাথে অ্যাটাক করতে গিয়ে তার হাতের যে ছুরিটা ছিল সেটা ভেঙে যায় এবং সেই মনস্টারটা তাকে অ্যাটাক করে। সে সময় অন্য একটা হান্টার এসে তাকে সেখান থেকে সেভ করে এবং জুহি তার হিলিং পাওয়ার দিয়ে তাকে হিল করে। এদিকে বাকি হান্টার্সরা তাদের সেই গেটের লিডারকে শেষ করে এবং সবাই খুব খুশি যে তারা এই গেটের লিডারকেও শেষ করতে পারছে। এখন তারা বাকি সব স্টোনস কালেক্ট করে এখান থেকে গেট বন্ধ করে চলে যাবে। তোমাদের বুঝার সুবিধার্থে আবারও বলে দিচ্ছি যে প্রত্যেকটা গেটের একটা করে লিডার থাকে এবং সেই লিডারকে না মারা পর্যন্ত তারা ওই গেটটা বন্ধ করতে পারবে না। তো জুহি এদিকে জিনভুকে জিজ্ঞেস করে যে তুমি সত্যি করে বলো তো, তুমি কি তোমার কোনো জিদের উপরে এসে হান্টার হয়েছ? কারণ যদি এভাবেই চলতে থাকে তুমি বেশি দিন বেঁচে থাকতে পারবে না। এমন সময় সেখানে আরেকজন হান্টার এসে সবাইকে জানায় যে এখানে আরও একটা গেট আছে। তখন সবাই বলতে থাকে যে তার মানে আমরা এখানে আরও কিছু অ্যাসেন্স স্টোনস মানা ক্রিস্টাল কালেক্ট করতে পারবো, আমাদের আরও কিছু টাকা ইনকাম হয়ে যাবে। তখন তাদের লিডার জানায় যে দেখো, এমন সিচুয়েশনে আমরা নিজেরা কোনো ডিসিশন নিতে পারবো না, আমাদের হান্টার্স অ্যাসোসিয়েশনের আদেশের ওয়েট করা উচিত। তখন কিম এবং পার্ক বলে যে দেখো, আমি বাবা হতে চলেছি, আমার অনেক টাকার প্রয়োজন, এ সময় আমার ইনকামটা আরেকটু বাড়লে আমার জন্য ভালো হবে। তো তখন তাদের লিডার বলে যে তাহলে ঠিক আছে, আমরা একটা ভোটিং করি, কে কে এটাতে যেতে চাও এবং কে কে যেতে চাও না। তো সবাই ভোট দেওয়ার পরে লাস্টে শুধু জিনভু বাকি থাকে। তখন জিনভুকে জিজ্ঞেস করা হয় যে তুমি কি চাও, তুমি কি এই বেসমেন্টে যেতে চাও নাকি যেতে চাও না? তখন জিনভু বলে যে হ্যাঁ, আমি যেতে চাই। তখন জিনভু ভাবতে থাকে যে তার মায়ের চিকিৎসার জন্য এবং তার বোনের পড়াশোনার জন্য তাকে অবশ্যই টাকা কামাতে হবে এবং সেটার জন্য হলেও তাকে এই বেসমেন্টে যেতেই হবে। এই কথা শুনে তো জুহি অনেক রাগ করে, কারণ সে মোটেও চাইছিল না যে এই বেসমেন্টে তারা যাবে। তো তারা সবাই সে বেসমেন্টে ঢুকে এবং একজন আরেকজনকে বলতে থাকে যে যেহেতু একটা লিডার মারা যাওয়ার পরে 1 ঘন্টা পর্যন্ত সে গেটটা ওপেন থাকে, তার মানে আমাদের কাছে এখনও 20 মিনিট আছে। তো আমরা চাইলে এখান থেকে অ্যাসেন্স স্টোনসগুলো কালেক্ট করে এখান থেকে চলে যেতে পারবো। এরপর জিনভু জুহিকে জিজ্ঞেস করে যে কি ব্যাপার জুহি, তুমি কি আমার সাথে রাগ করছো? তখন জুহি তাকে বলে যে তোমার কি মনে হয় আমার কি রাগ করা উচিত না? তুমি এমনিতেই এতবার নিজেকে হার্ট করছো, তুমি কি জানো তোমাকে ম্যাজিক দিয়ে ঠিক করতে আমার কত কষ্ট হয়? তখন জিনভু আবারও জুহিকে সরি বলে। এরপর জুহি তাকে বলতে থাকে যে না, তুমি সত্যি করে বলো, আমি যে তোমাকে বলছি আমাকে ডিনারে নিয়ে যাবা, তুমি কি সেজন্য আমার সাথে এরকম করতেছো? এরপর তারা সেখানে বড় একটা দরজার সামনে চলে আসে এবং সে দরজাটা খুলে তারা ভিতরে ঢুকতেই দেখতে পায় অনেকগুলো বড় বড় স্ট্যাচু, এবং সব থেকে বড় যে স্ট্যাচুটা ছিল সেটা একটা চেয়ারের মধ্যে বসা ছিল। অলসো সেখানে একটা বড় এনশিয়েন্ট স্ক্রিপ্ট ছিল, যেখানে পুরনো প্রাচীন ভাষায় কিছু একটা লেখা ছিল। এবং মিস্টার চিওল যেহেতু ম্যাজিক জানতো, তো সে প্রাচীন ভাষায় লিপিটি পড়তে থাকে, যেখানে কিছু নিয়ম লেখা ছিল। প্রথম নিয়মটি ছিল দেবতাকে সম্মান করো, দ্বিতীয় নিয়মটি হচ্ছে দেবতার সুনাম করো, এবং তৃতীয় নিয়মটি হচ্ছে দেবতার প্রতি তোমার ভক্তি প্রমাণ করো। তখন পেছন থেকে জুহি জিনভুকে বলতে থাকে যে দেখো দেখো, এই মূর্তিটার চোখটা একটু আগে মুভ করছে। তখন জিনভু বলে যে না, এটা তোমার ভুল ধারণা, একটা স্ট্যাচু কিভাবে মুভ করতে পারে। এমন সময়েই সেই দরজাটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় এবং সবাই খুব ভয় পেয়ে যায়। তো তাদের মধ্যে একজন হান্টার বলতে থাকে যে আমি আগেই বলেছিলাম যে এই জায়গায় যাওয়া উচিত হবে না, কিন্তু তোমরা কেউ আমার কথা শুনো না। এটা বলেই সে হান্টার দরজাটি খোলার উদ্দেশ্যে হাঁটা শুরু করে এবং যেই সে দরজার সামনে যায়, সেখানে থাকা 2টি স্ট্যাচু
তার ঘাড় থেকে মাথাটা আলাদা করে ফেলে। এই সিন দেখে ওখানে থাকা বাকি হান্টার্সরা অনেক ভয় পেয়ে যায় এবং জিনবু মনে মনে ভাবতে থাকে যে মাত্র যে হান্টারটা মারা গেছে সে ছিল ডি র্যাঙ্কের হান্টার এবং সে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে শেষ হয়ে গেছে, তো সেই জায়গায় আমি তো ই র্যাঙ্কের হান্টার, তাহলে আমার কি হবে? এই বলে জিনবু যেই পিছনে থাকা বড় স্ট্যাচুটির দিকে তাকায় সে দেখতে পায় সেই মূর্তির চোখগুলো বড় বড় করে তার দিকে তাকায় আছে। এটা দেখে জিনবু মনে করতে থাকে যে সে তার জীবনের প্রথম রেইডে গিয়েই ই র্যাঙ্কের হান্টারদের কাছ থেকে অ্যাটাক হয়ে সে অনেকদিন হাসপাতালে পড়েছিল। এরপর আরেকটা রেইডে যাইয়া সেখানে একটা বুলবুলাইয়ার মধ্যে সে আটকে গেছিল এবং সেখানে সে অনেকদিন না খেয়ে থাকার কারণে সারভাইভ করছে একা একা। যেদিকে অন্য সব হান্টার্সরা সে অ্যাসেন্ট স্টোনস দিয়ে আরো এক্সপেন্সিভ আর্মার কিন্তু সে জায়গায় জিনবু একটা ছোট্ট ছুরি কেনার মতোই তার কাছে সামর্থ্য ছিল। এগুলো ভাবতে ভাবতেই সে বড় স্ট্যাচুটি সবার উপরে অ্যাটাক করে বসে এবং মুহূর্তের মধ্যেই একজন হান্টার আগুনে ছাই হয়ে যায় এবং এটা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায় এবং জিনবু বলতে থাকে যে এখন আমরা সবাই মারা যাব। সো এই ছিল আমাদের ফার্স্ট এপিসোড। এরপর তারা কিভাবে বেসমেন্ট থেকে বের হলো, কিভাবে সার্ভাইভ করলো, এটা জানার জন্য দেখতে হবে সেকেন্ড এপিসোড। সো টিল দেন সবাই ভালো থাকবে, সায়োনারা।